সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রামও। কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাঁধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময়ে সময়ে পথ দেখায় তাদের। তেমনি একজন মোস্তফা কামাল। কৃষিনির্ভর দেশে একসময় তাদের জীবিকাও ছিল কৃষি। পাশাপাশি তার বাবা ছোটখাটো একটা সরকারি চাকুরিও করতেন। সব মিলিয়ে এক ছিমছাম পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। আমরা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে, মূলত আমরা কৃষি ফ্যামিলি। আমার বাবা অত্যন্ত একটা ক্ষুদ্র সরকারি চাকরি করতেন। বাবারা 3 ভাই ছিলেন, সবাই অত্যন্ত সহজ সরল ছিলেন। মাও অত্যন্ত মানে সহজ সরল ছিলেন গ্রামের। আমার বাবা মা বা আমার চাচারা এরা সবাই কিন্তু গ্রামের মানুষ তখনকার দিনে এমনি সবাই ছিল। বাট আমার বাবা মা এরা একটু সামথিং এক্সট্রাঅর্ডিনারি। গ্রামে বলতো যে আশেপাশে কোনো মানুষের সাথে কোনো রকমের ঝগড়াঝাটি এগুলো আমরা কখনোই দেখি নাই। আমরা একান্নবর্তী পরিবার ছিলাম। আমরা বড় হওয়া পর্যন্ত দেখছি আমার বাপ চাচা আমার দাদিকে কিছুটা দেখেছি আমি। সবাই একসাথে খাওয়া দাওয়া করতো রাতে দুপুরে। বলা যায় তারা ভাই বোন সবাই বেড়ে উঠেছেন মায়ের আদরে আর শাসনে। জীবনে এতদূর আসার পেছনে তাই মায়ের অবদান তার কাছে সবার উপরে। আর তার বাবা তো বাবাই, তিনি তো সবসময় থেকেছেন মাথার ওপর ছায়া হয়ে। আমার মা একটু বেশি শাসন করতো, বাবা আমাকে একটু কম শাসন করতো। সম্ভবত বাবা সরকারি চাকরি বিভিন্নখানে ট্রান্সফারেবল জব ছিলেন। বাবা যখন দেখা যেতেন খুবই আদর করতেন। তো আমার বাবা মা দুজনে আমার জন্য অত্যন্ত মানে পূজনীয়, শ্রদ্ধনীয়। আমরা 2 ভাই 1 বোন ছিলাম। আমার ছোট ভাইটাও সেখানে নূর গ্রুপ, সেও তার কনজিউমার প্রোডাক্টের ব্যবসা করে। আমার বোনটা দেশে থাকে, তার ছেলেমেয়েরা সবাই বিয়ে সাথে দিচ্ছে। তা আমি তো গ্রামে স্কুল কলেজ এগুলো নিয়ে আসি এখন। তার নিজের সংসারেও তিনি তাদের সময়কার সেই ছিমছাম শান্তিপূর্ণ ভাবটা ধরে রাখার চেষ্টা করেছেন। তার স্ত্রী 2 হাতে আগলে রাখছেন সবকিছু। ঘর সংসার সামলিয়ে মাঝে মধ্যে তার ব্যবসায়ও সময় দেন তিনি। বড় 2 মেয়েও এখন তার সাথেই ব্যবসার দেখভাল করেন। ছেলেটা উচ্চশিক্ষা শেষ করে কদিন হলো দেশে ফিরেছে, আর ছোট মেয়ে এখনো পড়াশোনার মধ্যেই আছে। স্ত্রী, আমার 3 মেয়ে 1 ছেলে। আমার নাতি, বড় মেয়ের ঘরে নাতি, সেকেন্ড মেয়ের ঘরে নাতনি আছে। ওরা 2 জনে এখন অফিস করে। ও মার্কেটিং উত্তর অফিস দেখে। ও এখানে সিমেন্ট মার্কেটিং অ্যান্ড হেড অফিসে আমাদের প্রকিউরমেন্ট, ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্টগুলো দেখে। ও আমার ছেলেও তো মাত্র লন্ডন থেকে আসছে, ও এখানে আমার সাথে বসতেছে। আর তাসনিম গ্রেড 11 IB পড়ছে এখন আমেরিকান ইন্টারন্যাশনালে। আমার ওয়াইফ সংসারের সাথে সাথে আমি বিভিন্ন অফিসেও বসে, পিপলস ইউনিভার্সিটি বা সেন্ট্রাল হসপিটাল বা আদার কিছু অর্গানাইজেশনের সাথে জড়িত। তো আমার পক্ষে সম্ভব হয় না। আমার স্ত্রী ওগুলোকে এবং বোর্ড মিটিং সহ আপনাদের আনুষঙ্গিক মিটিংগুলোতে রিপ্রেজেন্ট করে। বাস এই আমার ছোট্ট সংসার এই নিয়ে চলে যাচ্ছে, কেটে যাচ্ছে ইনশাল্লাহ। সন্তানদের চোখে তিনি একজন আদর্শ মানুষ। ব্যবসায়ী হিসেবে যেমন পরিশ্রমী, তেমন বাবা হিসেবেও অতি আপন, অতি কাছের একজন মানুষ। I think he's the most humble person I've ever come across. সবার সাথে খুব সুন্দর করে কথা বলে। ইভেন আমাদের ফ্যামিলি মেম্বার, শ্বশুর শাশুড়ি বলেন, অফিসের কোনো স্টাফ বলেন। আমি এরকম একটা ঘটনা জানি যে উনি দোকানে নেমে উনি কথা বলতেছে আমার এসআরদের সাথে, অথচ এসআর জানেও না যে কি। এসআর মনে করছে যে ওইটাকে নিশ্চয়ই কোনো একটা ভোক্তা আসছে।
বাট আসলে উনি মালিক হিসাবে যে উনি ওর কত ইনফরমেশন নিয়ে ফেলছে এটা উনি জানেও না। সবসময় আমাদেরকে বলা হয়েছে যে নিচের দিকে তাকাবা, উপরের দিকে না। The first thing that comes to mind is hardworking, persistence, and just day-to-day effort. And that's what I've seen growing up. And it was very prominent then, and it is more prominent now. Just ashole hard work and effort goes a long way. And এই জিনিসটা he's tried to show us, and I think ওইটা থেকে we've taken a lot from it. বাবা খুবই স্ট্রিক্ট অফিসের দরজা দিয়ে ঢোকার সাথে সাথে একটা ট্রান্সফরমেশন হয়, উনি বাবার থেকে স্যার হয়ে যায়। অন্যদের সাথে যেভাবে উনি কথা বলেন, অন্য কলিগদেরকে যেভাবে ট্রিট করেন, ইটস আ ফ্যামিলি বিজনেস অ্যান্ড অল আর কলিগস আর লাইক ফ্যামিলি। সো ওনার থেকে ওটা শিখি আমরা অ্যাজ আ বস উনি কীরকম, অ্যাজ আ ফাদার ওনার যে ট্রান্সফরমেশনটা সেটা আই হোপ আমরা ওটা ধরে রাখতে পারি। And he's a great teacher, but a little impatient. আম্মু আসলে বাসার দিকে অনেক শাসন করে আর আব্বু আরেকটু ছাড় দেয় ওই টার্মসে, বাট আব্বু আম্মু দুজনই কাজ করে, বাট তাও আমাদের জন্য কখনো লাইক কম টাইম রাখে নাই। সবসময় যখনই ফোন করি সবসময় পিক আপ করে, হোয়াট এভার মিটিং দের ইন। স্কুলের পরে সবসময় আব্বুকে ফোন করি, আম্মুকে ফোন করি। ফ্যামিলি মেম্বার্স আর ফ্যামিলি হেডস অ্যাজ ওয়েল অ্যাজ বিজনেস হেডস হিসেবে আইকন, দে আর বোথ ভেরি ইন্সপিরেশনাল টু মি। আব্বু আম্মুর সাথে অনেক ফ্র্যাঙ্ক রিলেশনশিপ, কোনো কিছু আমার মনে থাকলে বলতে পারি, বা কোনো কিছু আলোচনা করলে বা অ্যাডভাইস লাগলে বলতে পারি, ডিসকাশন করতে পারি ডিনার টাইমে, বা জাস্ট ফোন করে। সবসময় টাইম রাখে আমাদের জন্য। মোস্তফা কামালের পড়াশোনার হাতেখড়ি গ্রামের বিদ্যালয়ে। সেখানে আনন্দ উচ্ছ্বাস গায়ে মেখে ঘুরতে ঘুরতে একদিন ভর্তি হলেন গ্রাম থেকে খানিকটা দূরের বিদ্যালয়ে। হেঁটে যেতে হতো কয়েক মাইল। বাবার কাছে সাইকেল কিনে চাইলেন, কিন্তু অভাবের সংসারে তার আবদার মেটানো অতটা সহজ ছিল না তার বাবার জন্য। রাগ করে বাড়ি থেকে বেরিয়েই গেলেন মোস্তফা কামাল। কে জানতো তার সেই অজানা যাত্রায় যে ব্যবসার পথেও পা বাড়ালেন তিনি। আমরা একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রামের একদম যাকে ইন্টেরিয়র ভিলেজ বলে, আমি সেখান থেকেই বেড়ে ওঠা। আমরা যেভাবে লেখাপড়া করছি সেখানে পুকুর পাড়ে একটা আমাদের দেশে তখন ছনের ঘর ছিল। বৃষ্টি হলে আমাদেরকে দৌড়ে যাওয়া অন্যের বাড়িতে, মুন্সি বাড়ি বা আদার বাড়িতে যাওয়া থাকতে হইতো। খুব খোলা আকাশের নিচে ছিল ওগুলা, কোনোরকম একটা ভাঙা ঘর ছিল। এখানে একটা জুনিয়র হাই স্কুল ছিল, ওখান থেকে আমি হিঙ্গুলা হাসানিয়া হাই স্কুলে পড়ছি। আমার বাবা যখন রিটায়ার করে গেল, আমার বাড়ি থেকে 7 মাইল দূরে, এত দূরে হেঁটে যাওয়া কাদা রাস্তা, বললাম যে রাস্তাঘাটের অবস্থা ছিল না। বাবার কাছে আবদার করলাম যে একটা সাইকেল ছাড়া এত দূরে আমি ডেলি সকালে যাওয়া, সন্ধ্যায় ফেরা, 12 কিলোমিটার দূর। তো সেখান থেকে সেই জন্য বাবার উপরে একটু অভিমান করেই আমি চলে আসলাম ঢাকায়। আমার এক ভাই তখন গুলিস্তান ছিল, আপনার এটা ট্রাফিক ব্যারাক ছিল, ওনার কাছে নানু থেকে কিছু চাউল নিয়ে আসা কয়েকদিন ছিলাম থাইকা। তারপরে আমি যাত্রাবাড়িতে একটা লজিং নিলাম। ওখান থেকে পরে মৌলভীবাজারে আমার এক চাস্তো ভাই চাকরি করতো, তখন দিদেন মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, ওনার ফাদার হাজি মোহাম্মদ হোসেন। তো ওনার এখানে আমি একটা চাকরি নিলাম 175 টাকায়। আর যাত্রাবাড়ি থেকে 4 আনা দিয়ে গুলিস্তান আসতাম, বাকিটুকু হেঁটে আমি চকবাজারে আসতাম। তো সেইভাবে আমাদের বেড়ে ওঠা। যাই হোক, এর মাঝে অনেক ছড়াই উতরায় অনেক কিছু গেছে। আমি কিছুদিন চাকরি করছি, এত দূরের থেকে আসা সম্ভব না। পরে আমি ওল্ড টাউনে বেগম বাজারে একটা লজিং নিয়েছি। আমার ব্যবসার এটা ইন্সপায়ারটা হয়েছে, আমার চাচা তখন সাপ্তাহিক বাজার ছিল, কিছু সুপারি বিক্রি করতো, সেখানে আমি বিকালে বসতাম সন্ধ্যায় ওই সাপ্তাহিক বাজারে। সেখান থেকে যেমন আমার একটা ব্যবসার আর লিবারেশন পিরিয়ডে তো আমরা অনেক, ওখানেও আমি একটা ইন্সপিরেশন পেয়েছি। আমাদের দেশে বর্ডারের পাশে ছিল, তো খুবই কষ্টকর ছিল। মানুষ তখন বিশেষ করে কেরোসিন তেল, লবণ, মরিচ এগুলো খুবই দুষ্প্রাপ্য ছিল। আমার মনে পড়ে আমি হাসানপুর, আমাদের একটা রেল স্টেশন ছিল, আমাদের বাড়ি থেকে প্রায় অলমোস্ট 6-7 কিলোমিটার দূরে, নদীর পার হয়ে যাইতে হইল। তো সেখানে আমি মাথায় করে বোধ হয় তখন কি 16 কেজির টিন ছিল বা 15 কেজির টিন ছিল, আমার মনে নাই, নিয়ে এসে বাজারে বিক্রি করছি। এতে কিছু ভালো বেশ পয়সা পাওয়া গেছে। তারপরে আরও দূরের থেকে লাকসামের দিকের থেকে এক জায়গায়, সেখান থেকে কিছু লবণ নিয়ে এসে বিক্রি করছি। আমার মা শুনলে কিন্তু অত্যন্ত, তখন তো কেউ যেত না, পাঞ্জাবি
রাজাকার আলবদর এসবগুলোর জন্য বিভিন্নখানে গোলাগুলি হচ্ছে, আমাদের তো বর্ডার এলাকা, প্রায় অতর্কিত হামলা দিত, তখন থেকে কিন্তু আমার একটা ব্যবসার ছিল। টুকটাক করতে করতেই ব্যবসা বাড়াতে থাকেন তিনি, ঘুরতে থাকেন এ জেলা ও জেলা। পার্টনারশিপে পুরো দমে ব্যবসা শুরু করেন মৌলভীবাজারে। আমার মনে পড়ে আটা ময়দা থেকে আরম্ভ করে কোহিনূর নাবিস্কু বিস্কিটের একটা পারমিট যাদের ছিল, ওদের থেকে আমরা 3 নম্বর বা 4 নম্বর আমরা কিনে ফিজিক্যাল নিয়ে মার্কেটে বিক্রি করলে, ফিজিক্যাল অর্থাৎ ওখান থেকে রিক্সায় অথবা ঠেলা গাড়িতে করে তেজগাঁও থেকে নিয়ে মৌলভীবাজার গেলেই কিছু প্রফিট হতো। তিতাসের আর কোন কোম্পানির আমার মনে পড়ে না, টেন্ডারে আমরা 6,000 টাকা করে আমি একটা কিনলাম, আশিকুর রহমান একটা কিনলো, বক্সওয়াগন মাইক্রোবাসগুলা, গুলিস্তান ফার্মগেট মিরপুর চালাতাম। গাড়ির ব্যবসায় দেখলাম যে এটা আমার জন্য আসলে শোভনীয় না, প্রায় নষ্ট হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি। পরে টুকটাক আমি তখন এই ফ্লাইং ব্যবসা থেকে আরম্ভ করি, তখন আমি পার্টনারশিপে গেলাম একজনের সাথে মৌলভীবাজারে, ওয়ার্কিং পার্টনার, আমার তো পুঁজি নাই, ওয়ার্কিং পার্টনার। তো সেখান থেকে কিছু আর্ন হলো। তারপরে আমরা ঢাকা ভেজিটেবল এখনকার যে সরকারি মিল যেটা ডিসইনভেস্টমেন্ট হয়েছে, সেখান থেকে এই যে তৈল ডালডা যেটা পাকওয়ান বলতো, ওইগুলো যারা ডিলার ছিল ওদের থেকে আইনা, আমরা সাব ডিলার থেকে আইনা আমরা তখন কিছু ওই ট্রেডিং করতাম, তো দোকানে আমরা রেগুলার বিক্রি করতাম। তবে কিছুদিনের মধ্যেই ভাগ্য যেন বড়ই বিড়ম্বনা করে তার সাথে। দেশের বাইরে থেকে আনা পণ্য আটকে যায় বন্দরে। নানান জটিলতা কাটিয়ে পণ্য পেলেন ঠিকই, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। যা ক্ষতি হবার তা হয়েই গেছে। আবার শুরু করলেন, এবার গায়ে খেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এর মধ্যে মেঘনা ঘাটে একটু জায়গা নিলেন, কিন্তু ব্যাংক ঋণ আর কপালে জুটল না। আমরা প্রথম ইম্পোর্ট করছি, সেই মালটা একেবারে সুপার ওয়ান না হইয়া কিছুটা লোয়ার কোয়ালিটি পড়ে গেছে। যে পড়াতে চিটং পড়ে আসার পরে বললো যে না, এটা তো ইম্পোর্ট করতে গিয়ে বিভিন্নখানে যে ওদের ঘাটে ঘাটে ওদের সাথে একটু যোগাযোগ রাখতে হয়, সেটা আমার আর জানা ছিল না। সেটার ফলে তারা আটকে দিল যে না, এটা আবার টেস্ট করতে হবে। তারা আগেই বলছে যে এটা যদি তাদের সাথে সে সমঝোতায় আসে, তাহলে এগুলোকে আবার কোর্টের ড্যামারেজ, টেস্ট, রিটেস্ট, ইট উইল টেক লং টাইম, ব্যাংক ইন্টারেস্ট। তা আমি বললাম যে এটা কোনো কথা হলো, এই জিনিসটা আমরা ইম্পোর্ট করেছি বা সেটার জন্য এত দিতে হবে। যাক, সেই দুর্ভাগ্য সেটাই ঘুরলো। তখন সেটাকে আবার আটক হলো, আবার তখন দেশে মার্শাল ল এরশাদ সাহেবের, এটা চলে গেল মার্শাল লতে। ও আমার এক দুঃসহ ব্যাপার। কিন্তু সুইস ব্যাংক থেকে যা লোন নিয়ে যে ইম্পোর্ট করলাম, এখন এই প্রায় এইটা পেতে পেতে আমার কাছে প্রায় 1-1.5 বছর লাগছে। তাহলে তো আর মালের ভ্যালু কিছু থাকে না, সরকারের পোর্ট চার্জ, ব্যাংক ইন্টারেস্ট। পরবর্তী 1.5 বছর পরে যখন মাল পেলাম, সেটা পাওয়ার পরে সেটার যে ভ্যালু, এই ভ্যালুতে আর কাভার করছে না। আমি তখন আবার সেই পার্টনারশিপ চাকরি করে যেটা কিন্তু সুইস ব্যাংকে মামলা হয়ে মারা গেছে, এখানকার লোকাল ইনচার্জ যে ছিল, তো ইন্টারেস্ট মাফ করে আমাকে সেটা কিস্তি করে দিল। ওই দোকানদারি করে যেটুকু আয় হতো ওখানে কিস্তি দিতাম। তারপরে তখন কসকর শুরু হলো, তা আমি আবার কসকরে কিছু সাপ্লাই শুরু করলাম। আমার সহকর্মীদেরকে নিয়ে নিজের হাতে তেল ফিলিং করতাম, ছোটো ছোটো টিনে 1 কেজি 2 কেজি, ওইটা দিয়ে আবার বিভিন্ন কসকরের দোকানে সারা ঢাকা শহর, ইভেন গাজীপুর পর্যন্ত ওদের 2-3জন ছিল আপনার সরবরাহ করে, আমিও একজনের মধ্যে ছিলাম। সবাই ফিনিশ গুডস আনি। তা আমাদের একটা স্বপ্ন যে এগুলো যেগুলো আমরা সরাসরি ক্রুড আইনা রিফাইন করতে পারি, দেশেরও সাশ্রয় হলো, এমপ্লয়মেন্ট হলো, আর সরকারের যে একটা মজদু করলো। ইম্পোর্ট তো আমদানি আমি করলাম, আজ কালকে আমার লস হলো, আমি করলাম না। আর শিল্প হলে শিল্পের কাঁচামাল কন্টিনিউশন থাকবে দেশে, আপনার মানে কোনো স্কারসিটি হবে না খাদ্যদ্রব্যের। সেই চিন্তা থেকে আমরা একটু জায়গা নিলাম মেঘনাঘাটে, গ্রামে আসি যাই বাসে কইরা। এবার প্রথম তো ভালো লাগছে, পরে সয়েল টেস্ট করতে গিয়ে দেখি যেখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগবে, ফাইলিং করতে, বাউন্ডারি ওয়াল করতে, মাটি ভরাট করতে। তো ব্যাংকে গেলাম, ব্যাংক তো আমাদেরকে দিবে না টাকা। তুমি শিল্প কী করবে? এই দেশে যারাই শিল্প করছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, সবগুলা অবস্থা ভালো না, সুতরাং তোমাদের শিল্পের জন্য বেশ ভেরি ডিফিকাল্ট। কোনো ব্যাংক সহযোগিতা করলো না। 91 সালে তেলের কারখানা দেন তিনি। তখন অবশ্য ব্যাংক ঋণ জুটেছিল তার ভাগ্যে, সাথে ধার দেনা করে শুরু করেছেন ব্যবসা। পুঁজি জমিয়েছেন একটু একটু করে। আমাদের এখন যে ডাচ বাংলা ব্যাংকের মালিক শাহাবুদ্দিন সাহেব, একসাথে আমি দেখছি আমরা একসাথে ব্যবসা করছি। উনি কিন্তু আমাদেরকে যথেষ্ট এবারে সাহায্য করছে। তেলের ফ্যাক্টরিটা করি 91-এ, তখন বেসিক ব্যাংক হয়েছে। উনি তো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকের এমডি ছিল। উনি নিজে আমাকে নিয়ে সোনালী ব্যাংকে গেছে, যে ওর কোটা ছিল, আমি 5,000 টাকার একটা কোটা পাইছি, তখন তো কোটা সিস্টেম। এটা এলসি করার মতো আমার ক্যাপিটালে কাভার করে না। যে আসান লোক সাহেবের কাছে আমাকে নিজে নিয়ে গেছে, যে চলো আসান লোক একসাথে জয়েন করছে। পরে যিনি সোনালী ব্যাংকের এমডি এবং চেয়ারম্যান ছিলেন,
যে তুমি ওকে একটু সাহায্য করো, ছেলেটা ভালো, এরা কাম আপ করছে, ব্যবসা করতে চায়, আমি তো এলসি আমার ব্যাংকের যে পেইড আপ ক্যাপিটাল এটা কভার করো না, তুমি এটা এলসি করো। বাবা জমি বন্ধক দিয়া 600 টাকা নিয়ে আসছিলাম, বলে 600 টাকা, আর আমার হাতে কিছু টাকা ছিল, এটা দিয়ে ওই যে ফ্লাইং ব্যবসা সাবিংপুতে গিয়ে আমরা কিছু লোন নিয়ে আমরা ব্যাংকের এলসি করছি আমার মেশিনারি, আর ওই যে জায়গাটা নিয়েছি মেঘনাঘাটে, ওখান থেকে ওই তেলের আমার তেলের ব্যবসায় ছিল, তেল, চিনি, ডাল, আটা, ময়দা, এগুলো আমরা কিনতাম, বেচা কিনা করতাম। ফ্রেশ পানি দিয়ে যখন তার ব্যবসা শুরু করেন তখন অনেকেই নাক সিটকিয়েছেন। পানির ব্যবসায় কি হবে, চলবে তো? কিন্তু সেখান থেকেই আজ এত দূর। 1998 সনে পানির ফ্যাক্টরিটা, তো তখন অনেকেই ভাবতে পারে না যে দেশে পানি বিক্রি হবে। কিন্তু আমার জানি কেন ধারণা ছিল যে পশ ফ্যামিলি বা রাস্তায় যারা চলাফেরা করবে গাড়িতে, সেখানে তো আর টিউবওয়েলের পানি আর এখানে পানি পাওয়া যাবে না, সুতরাং পানিটা এটা একটা হতে পারে। তখন যে পানি আর্সেনিক বা মানুষের তো হাইজেনিক হবে, এটা কিন্তু আমাদের 94-95 ধারণা ছিল না। তারপরের থেকে আমরা আমাদের ফ্রেশ শিপ বিল্ডিং আছে আমাদের, প্রায় ধরেন আমাদের এখানে 700 থেকে আরম্ভ করিয়া প্রায় এখন 5000 টন বানাচ্ছি, যে 3টা জাহাজ, এগুলো সহ প্রায় অলমোস্ট আমাদের 52টা জাহাজ, যেটা আমরা নিজেরাই অলমোস্ট 30-35টা আমরা নিজেরা বানাচ্ছি আমাদের শিপ বিল্ডিংয়ে, বাকিগুলো আমরা কিনছি। আমাদের একটা ফরেন মাদার বেসের আছে, যেটা দিয়ে আমাদের র মেটেরিয়ালগুলো আমরা আনি। এখনকার তরুণ যারা ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য তার পরামর্শ বাস্তববাদী হবার, সাথে পরিশ্রম চালিয়ে গেলে সফলতা আসবেই। তাদের আজকে গাড়ি ফ্ল্যাটের মালিক হতে হবে, এই ধারণাটা আমি ইয়াংদেরকে বলবো, এটা একটু বের করে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং যেখানে যে করবে অভিজ্ঞতা নেওয়ার জন্য, এবং ভিশন থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। গাড়ি, ফ্ল্যাট বা অর্থনৈতিক উন্নতি এটা হবেই, তো এখন ওইটাকে তারা প্রাধান্য না দিয়া প্রাধান্য দিতে হবে শিক্ষার জন্য। আমাদের ইয়াংরা তো ব্যাংকে গেলেই টাকা পয়সা পাচ্ছে, সে যদি বুঝাতে পারে। আমাদের সময় একটা কথা ছিল, 10 জোড়া মানে স্যান্ডেল বা জুতা ক্ষয় করেও 5 লাখ 10 লাখ টাকা লোন পাওয়া যেত না, আর গেলেই তখন বলতো সিকিউরিটি দেবো। সেকেন্ড জেনারেশন আমরা শুরু করছি যারা, অনেকেই সেখান থেকে যারা ঘাত প্রতিঘাতে ধরন আসছে, আল্লাহর মধ্যে অনেকেই এখন সাকসেসফুল হয়েছে। তার ধারাবাহিকতায় আমাদের দেশে আজকাল অনেক ইয়াং এন্টারপ্রেনার, অনেক ডাইভার্সিফাই সেক্টর, R&D সেক্টর, আপনার সার্ভিস সেক্টর, তো অনেক কিছু সেক্টর। আসলে একটা দেশ যখন ডেভেলপমেন্ট হয় তখন অনেকগুলো সেক্টর কিন্তু আস্তে আস্তে মানে স্ব উদ্যোগে গড়ে ওঠে। তার এখন 30টির মতো কারখানা আছে, খাদ্যপণ্য থেকে শুরু, এরপর জাহাজ শিল্পেও তাদের ব্যবসার প্রসার ঘটেছে। তার প্রতিষ্ঠানের পণ্য এখন রপ্তানি হয় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে।
আমাদের মূলত মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আমাদের প্রায় 30টা ইন্ডাস্ট্রি, আরও কয়েকটা ইউনিট আছে, যেমন আপনার সার্ভিস সেক্টরে আমাদের ট্রান্সপোর্ট ডিভিশন, সি ট্রান্সপোর্ট, রোড ট্রান্সপোর্ট, শিপিং এজেন্ট, ফরেন ভেসেল, যদিও এগুলো এখানে দেখা যায় না, মানে দৃশ্যত না, বাট এগুলো দ্যার ইজ ভেরি মাচ ইনভলভ। আমাদের এই 30টা ইন্ডাস্ট্রির মধ্যে মূলত প্রথম আমরা আমাদের যে বাজারে যে ফ্রেশ ব্র্যান্ডের পানি দেখছেন, দিস ইজ আওয়ার ফ্ল্যাগশিপ। এই যে আমাদের ফ্রেশ ব্র্যান্ডের পানিটা ফ্রেশ পানি, ফ্রেশ মিনারেল ওয়াটার, এটার সাথে আছে আমাদের ফ্রেশ মিল্ক পাউডার, আপনার ফ্রেশ সোয়াবিন অয়েল, ফ্রেশ ফার্ম অয়েল যেগুলো কুকিং অয়েল, তারপরে ফ্রেশ সুগার, তারপরে ফ্রেশ সল্ট, ফ্রেশ মাস্টার অয়েল, তারপরে ফ্রেশ স্পাইসিস, অল কাইন্ডস অফ আপনার হলুদ, মরিচ, ধনিয়া, আদার কি মশলা মাছের এবং মাংসের, তারপর আমাদের আটা, ময়দা, সুজি, আমাদের ফ্রেশ লবণ, আমাদের ফ্রেশ পোলট্রি ফিড, ফ্রেশ ফিশ ফিড, তারপরে ক্যাটেল ফিড, আমাদের ফ্রেশ সিমেন্ট। ফ্রেশ টি, যেটা আমরা অকশন থেকে কিনে, এখানে আমাদের ফ্রেশ টি একটা প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে। মূলত এগুলোই আমাদের ব্র্যান্ড, বাট ওইটার ব্র্যান্ডের বাইরেও যেমন আমাদের কেমিক্যাল আছে, আমাদের ফেভার মিল আছে, আমাদের ব্যাগ ফ্যাক্টরি আছে 2 রকমের, একটা জার্মান থেকে আনা যেটা লোকাল এর জন্য, তাইওয়ান থেকে একটা আনা, ওইটা যেটা আমরা 100% এক্সপোর্ট করতেছি। আমাদের একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রি আছে, প্যাকেজিং, প্রিন্টিং আমাদের নিজেদেরটাই আমরা নিজেরা করি আর কি। মূলত আমরা বেসিক ইন্ডাস্ট্রিটা প্রথম স্থাপন করি, তারপরে আমরা চিন্তা করি কীভাবে ব্যাকওয়ার্ড অ্যান্ড দি ফরওয়ার্ড ইন্ডাস্ট্রিগুলো করে সিনক্রোনাইজ করা যায়। দেশি বিনিয়োগ যা হচ্ছে খারাপ না, তবে বিদেশি বিনিয়োগ আরও বাড়ানোর উপর জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। আর দেশকে এগিয়ে নেবার ইচ্ছেটা তো থাকতে হবে সবার মাঝেই, যার পক্ষে সম্ভব তিনি যদি তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজনকে সামনে এগিয়ে আসতে সাহায্য করেন, তাহলেই কিন্তু হয়। তারাও উপকৃত হন, দেশও এগিয়ে যায়, এমনটাই মনে করেন মোস্তফা কামাল। কনজিউমার প্রোডাক্টটা আমি প্রত্যক্ষভাবে করি না, পরোক্ষভাবে আমাদের দেশের কিছু যারা ইয়াতে আসে, বাইরে বিদেশে আসে, মিডল ইস্টে এবং দুবাই এবং আদার কান্ট্রিতে, তারা আমাদের থেকে আমাদের এই যে স্পাইসিস, মাস্টার্ড অয়েল এবং আদার আইটেমগুলো তারা আমাদের কাছ থেকে নিয়ে তারা কন্টেনার করে বাইরে পাঠাচ্ছে। আমরা সরাসরি ত্রিপুরাতে আমাদের সিমেন্টটা এক্সপোর্ট করছি। আর বাইরে মূলত আমাদের যে ব্যাগ ফ্যাক্টরিটা, এই ব্যাগ ফ্যাক্টরিটা আমরা বোধহয় তাইওয়ান, ভিয়েতনাম, ইন্ডিয়া, দুবাই সহ কয়েকটা দেশে আমরা ডিসকন্টিনিউয়াসলি আমরা প্রায় 2000 সাল থেকে আমরা আমাদের এই ব্যাগ ফ্যাক্টরি আমরা এক্সপোর্ট করে আসতেছি। অত্যন্ত সাহসী এবং দৃঢ়চিত্তের আমাদের দেশের অনেক উদ্যোক্তায় এখন বিনিয়োগ করছে। কিছু বাইরের বিনিয়োগ আসছে, আমরা দেখেন গার্মেন্ট সেক্টর, টেক্সটাইল সেক্টরও কিছু আসছে, বাট আমরা আসলে বৃহৎ সেক্টরে আমাদের দেশের বিনিয়োগটা সেটা ভালোভাবে হচ্ছে না। সেটা হয়তো এখন আমাদের দেশে 6.5% আমাদের জিডিপি গ্রোথ, এতে অনেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করছে এবং জাপান সহ বেশ কিছু বিনিয়োগকারী আমাদের সাথেও কথা বলছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা ভেজা নামক একটা সংস্থা করছে, যারা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অনেক জায়গা নিয়েছে, মহেশখালে যে 5,500 একর অথবা সামথিং লাইক দিস। আমরাও 2টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে আমাদের কাছেও কিছু কিছু বিনিয়োগকারী আসতেছে
আমার মনে হয় বিনিয়োগ এখন আমাদের দেশে যথেষ্ট সম্ভাবনা আছে। আর ইনফ্রাস্ট্রাকচার এবং আপনি দেখেন সার্ভিস সেক্টরে কিন্তু অনেক বিনিয়োগ আসছে ইতিমধ্যে, টেলিফোন সেক্টর বলেন, আইটি সেক্টর বলেন, এগুলোতে কিন্তু অনেক বিনিয়োগ আসছে। আমরা আশা করি এখন আরও বেশি আসবে, আমরা যে সমস্ত পাচ্ছি ইনশাল্লাহ। সমাজ ব্যবস্থায় যেভাবে আছে, আমরা যদি নিজের জন্য প্রথম নিজের সমৃদ্ধি, তারপরে পরিবারের সমৃদ্ধি, তারপরে আপনার আত্মীয় স্বজন আশেপাশে এবং তারপরে সমাজ, এটা কিন্তু আসলে হয়েই যায়। আপনি যখন কিছু একটা করবেন, আমাদের ধরনের এতগুলো ফ্যাক্টরি হয়েছে, দেশ জাতি সমাজ উপকৃত হচ্ছে, এটা কিন্তু একটা প্রসেস এবং এটা হবেই। তার জন্মস্থান 14 গ্রামে দুস্থদের জন্য কয়েকশো টিনের ঘর করে দিয়েছেন। এলাকায় নিজ খরচে একটি ইউনিয়ন পরিষদ ও পুলিশ ফাঁড়ির জন্য বিল্ডিংও করে দিয়েছেন। এলাকার মেধাবী ছাত্রদের জন্য একটি বিশ্ববিদ্যালয় করার কাজও শুরু করেছেন তিনি। আবার সমাজের দেশের পিছিয়ে পড়া মানুষজনদের নিয়েও ভাবেন তিনি। একসময় অনেককে নতুন জামা কাপড় কিনে দিতেন, কিন্তু তার বাবার পরামর্শে এখন একটা বড় অংশ ব্যয় করেন শিশুদের পড়াশোনায়। এর মাঝেই অন্যরকম প্রশান্তি খুঁজে পান তিনি। আমার বাবা আমাকে এই জায়গায় ইন্সপায়ার করছে। প্রথম দিকে কিছু আয় উন্নতি বাড়ছে, তখন দেশে ঈদের সময় গেলে মানুষ জাকাত দিত কিছু কাপড় চোপড় নিয়ে। তো আমি দেখলাম যে আমার বাবা 2-1 বছর দেওয়ার পরে আমার বাবা এত সন্তুষ্ট না এটাতে, বাবাকে এগুলো আগ্রহ দেখালো না। পরে একদিন আমাকে বললো যে তুমি, আমার মনে হয় যদি তোমার সামর্থ্য থাকে, তুমি কিছু কিছু জমাইয়া তুমি লেখাপড়ার জন্য পারলে কিছু করো। বাবা হয়তো ভাবে না যে তখন আমি স্কুল করতে পারবো, কলেজ মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, মসজিদ বা আপনার যে একটা থানা, ওই ইউনিয়ন কাউন্সিল, আমার বাবা কিন্তু তখন ভাবতে পারে না। আমারও সামর্থ্য খুব ছোটো ছিল। এখন আমি একটা ইউনিভার্সিটি এবং ওই কারিগরি বিদ্যালয় করার জন্য, কলেজ করার জন্য চিন্তা করছি, কিছু জায়গাও নিয়েছি, সেটা হয়তো ডেভেলপ করব। হোস্টেলে থাকলে হয় কি, আমাদের টিচারদেরকে, যারা প্রায় 30-32 জন টিচার আছে, ওদেরকেও আমি অনুরোধ করছি যে হোস্টেলে থাকলে তাদের কলেজের পাঠদানের পরে নিয়মিত বিভিন্ন সাবজেক্টে যারা উইক আছে ওগুলো তারা যাতে করায়, এবং আমার এখানে করানো হচ্ছে। এবারে ডিগ্রোথ হলেও আমাদের রেজাল্ট অলমোস্ট 92%। সব মিলিয়ে তার প্রতিষ্ঠানে এখন প্রায় 21,000 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সামনে আরও মানুষের কর্মসংস্থান হবে, কারণ নতুন নতুন প্রকল্প আসছে অচিরেই। আর তার এগিয়ে যাবার পথে পথে তার প্রতিষ্ঠানের সবার কাছ থেকে যে সাহায্য সহযোগিতা পেয়েছেন তা ভুলতে চান না কখনোই। নিজে সে চেষ্টা করেছেন তার প্রতিষ্ঠানে কাজ করা কর্মকর্তা কর্মচারীদেরও একটু বেশি সুযোগ সুবিধা দিতে, কারণ তাদের হাতে হাত মিলিয়েই তো তিনি এগিয়ে এসেছেন এতটা পথ। গ্রুপে আমাদের অ্যাকচুয়ালি বাল্ক ভলিউম আমরা করি, আমাদের অ্যারাউন্ড টার্নওভার $2 বিলিয়ন, অ্যারাউন্ড 15,000 to 16,000 crore। আর আমাদের টোটাল এমপ্লয়মেন্ট 16,000 রেগুলার, 5,000 ক্যাজুয়াল, টোটাল 21,000 আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন। আর পরোক্ষভাবে তো অলমোস্ট মানে 2 লাখের উপরে হয়ে যাবে, বিকজ আমাদের ডাইরেক্ট আমাদের এজেন্ট, ডিস্ট্রিবিউটার, ডিলার, রিটেইলার, প্লাস ট্রান্সপোর্ট, সাপ্লায়ার, দ্যার ইজ এ লট অফ থিংস এটার সাথে অলমোস্ট প্রত্যক্ষভাবে ইনভলভ। আমাদের বাংলাদেশ সরকারের নিয়ম নীতি অনুযায়ী, এবং অলমোস্ট আমি বলতে পারবো যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা আমাদের মিনিমাম ওয়েজেস আমাদের অনেক বেশি আছে সরকারের থেকে। প্লাস আমাদের এখানে ধরেন তাদের একটা ফ্যাসিলিটি বলতে এখানে বাসস্থানের ব্যবস্থা আছে, আমাদের এমপ্লয়ীদের যাতায়াতের জন্য গাড়ি আছে, 3টা অ্যাম্বুলেন্স আছে, প্লাস এখানে আমাদের একটা মিনি ক্লিনিক আছে যাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য বা অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে, বোনাস থেকে আরম্ভ করে সব কিছু আমরা আছে, এবং আমরা অলওয়েজ কন্টিনিউয়াসলি আমরা ডেভেলপ করতেছি। ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট আছে, সেখানেও প্রায় 100 লোকের উপর কাজ করে। এখানে দেখলেন যে আমাদের এখানে ধরেন আনসার প্রায় 400 আনসার, আমাদের 1000 সিকিউরিটি গার্ড। এইভাবে আমাদের ধরেন কিছু কিছু যারা আছে প্রত্যক্ষ, কিছু আছে পরোক্ষভাবে এটার সাথে সংশ্লিষ্টভাবে জড়িত। সহকর্মীরা, আমার কলিগরা, দে আর ভেরি গুড। আশা করছি ইনশাল্লাহ ওদের সমন্বয়ে আমরা আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করছি, এবং দেখছেন এখনও
অনেকগুলো ফ্যাক্টরি আন্ডার কনস্ট্রাকশন আছে। যেমন ধরুন যখন পাওয়ার প্লান্ট, সিমেন্ট, পেপার আসছে, আমরা আমাদের টেকনিশিয়ান পেতাম না। আল্লাহর রহমতে এখন আমাদের দেশে অনেক টেকনিশিয়ান এগুলো বিল্ড আপ করছে। বাংলাদেশে অনেক পাওয়ার প্লান্ট হয়ে গেছে, সুতরাং এটা এখন নতুন টেকনোলজি হিসেবে আমাদের কাছে দেখা দিচ্ছে না। যেটা নতুন নতুন আসতেছে, আমাদের ছেলেরা, আমাদের ইয়াংরা যথেষ্ট ইন্টেলিজেন্স অ্যান্ড দে আর ভেরি হার্ড ওয়ার্কিং, বাট দে নিড মোটিভেশন, কাউন্সিলিং, এগুলো দরকার আছে। পরিবেশ থাকলে আমার মনে হয় এগুলো কোনো অসুবিধার কিছু না। Got up early, found something's missing. My